Morning in সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? দাদা শোনা যাচ্ছে? ওকে। তো গত ক্লাসের ফাইলটা মনে হয় এখনো দেওয়া হয়নি, আজকে দিয়ে দেবো সব। সমস্যা হচ্ছে প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে চিটগাঁয়ে, বুঝতে পারছেন? এইটা হলো বড় সমস্যা এখন এই আবহাওয়ার কারণে। আমরা ওই নেটওয়ার্ক বারবার ডিস্টার্ব করতেছি কয়েকদিন ধরে বৃষ্টির সমস্যার কারণে। এবার আসেন আমরা আজকে আর একটা ফোকাস রাইটিং নিয়ে লিখবো। বলেন কোন টপিক নিয়ে লিখতে পারি, বলেন একটা আইডিয়া দেন। হ্যালো, হ্যালো। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি এটা নিয়ে এটা তো অনেক আগের টপিক, এটা তো আর এখন আসলে খুব বেশি সিগনিফিকেন্স ক্যারি এখন করে না। নতুন করে একটা মুভি বের হওয়ার পর আলোচনা আসছে। কি হয়েছে নতুন করে, বুঝি নাই ভাই। বিলিয়ন ডলার হিস্ট নামে একটা ডকুমেন্টারি পাবলিশড হয়। তথ্যচিত্র বের হয়েছে তো ওটার জন্য বলছেন? ওকে, আসেন তার আমরা কথাবার্তা বলি। তো আপনি বলছেন যে ভাই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে লিখতে, ঠিক আছে? তো যেহেতু রিজার্ভ নিয়ে লিখবো, তো একটা জিনিস বলি, আমরা যে কাজটা করবো আজকে, রিজার্ভ আমরা যে বারবার একটা কথা বলি যে পত্রিকা পড়েন, পত্রিকা পড়েন, পত্রিকা পড়েন, ঠিক আছে? আজকে আমরা এই পত্রিকা পড়ার থেকে কিভাবে একটা আর্টিকেল পড়তে হয় বা তৈরি করতে হয়, এই জিনিসগুলো একটু দেখবো আজকে, ঠিক আছে? তো আপনি যেটা বললেন রিজার্ভ নিয়ে একটা আর্টিকেল, তো আর্টিকেল বের করি, হ্যাঁ, পত্রিকার উপরে একটা আর্টিকেল রিজার্ভ নিয়ে একটা আর্টিকেল লিখি, হ্যাঁ। দেখি পাই কিনা কি দাঁড়ায়। তো আমি প্রথমে যে কাজটা রিজার্ভ আর্টিকেল নিয়ে নিব সরাসরি। ಇದು ಪೂರ್ವ ಈ ತರ ಸೆಕೆಂಡ್ ಸ್ಟೆಪ್ ಲಗಿ ಈ ಕಾರಣ আর খবরের কিন্তু হ্যাঁ, আপনার দর্শক মানে অডিওটা বন্ধ রাখবেন। 21 তারিখ তার হয়তো বারোটা মারা যাবে অডিওটা বন্ধ রাখবেন, ঠিক আছে? তারপর করতেছি বন্ধ করতেছি। পুরো বিশ্বটা সেকেন্ড বারবার অনুরোধ করতেছি অডিওটা বন্ধ রাখেন, তারপর যখন দিব ক্লাস থেকে বের করে তখন আপনাদের কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে? তখন কিন্তু বিরক্ত হবে। ওকে। তো আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে আপনাদের জন্য একটা লেখা, মানে সরাসরি আর্টিকেল থেকে কপি করে নিচ্ছি। বিজনেস ইন্সপেকশনের একটা লেখা, business-inspection.pd, ঠিক আছে? তো আমরা এই আর্টিকেলটা নিয়ে একটু ভাববো, পড়বো, আলোচনা করব এবং আমরা এখান থেকে একটা লেখাও কি করে তৈরি করবো, ঠিক আছে? চলেন আমরা শুরু করি। একটু দাঁড়ান, অনেক বড় একটা আর্টিকেল না, জাস্ট কপি করে নিয়ে আসতেছি আমাদের আলোচনার সুবিধা, ঠিক আছে? একটু বর্ষণ। কেমন শিখতেছেন আপনারা? আপনাদের তো আর প্রায় 20-21টা ক্লাস হয়েই গেছে, আর আছে 8-9টা ক্লাস। হ্যালো, কোন ইমপ্রুভমেন্ট কি হয়েছে লেখাতে মনে হয়?
হ্যাঁ স্যার, অবশ্যই ইমপ্রুভমেন্ট আসছে। কিরকম আপনার improve? যে স্ট্রাকচার গুলো স্যার প্রথম দিক থেকে শেখাচ্ছেন, এগুলো যেমন আগের ক্লাস রাইটিং এ মানে একই কাজের লেখা হতো, এখন চাচ্ছি যে সেন্টেন্সের স্ট্রাকচারে একটু পরিবর্তন আনতে। সবগুলো স্ট্রাকচার একটা একটা লিস্ট, মানে এগুলো যাতে প্রেজেন্স থাকে। আর লম্বা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করছি, এবং ভালো লাগছে বলে। তো আমি বিজনেস রিভিউ যেটা ছিল তো না, যেটা নিয়েছি সেটা পুরোপুরি কপি করেছি। এবার আমি একটু দেখাই আপনাদেরকে, জুমে নিয়ে দেখেন আপনারা। So this is going to be a long class, ঠিক আছে? অনেক বড় একটা ক্লাস হবে এটা। So ধৈর্য নিয়ে বসেন। দেখেন আমি অলরেডি প্রায় 600+ ওয়ার্ড কপি করে এনেছি আপনাদের জন্য এই পাশে, ঠিক আছে? যখন পত্রিকা পড়বেন তখন এই কাজটাও করতে পারেন, এটাও কিন্তু ইফেক্টিভ, ঠিক আছে? স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা লেখাটা? হ্যালো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। জি দাদা। পাশের লেখাটা হচ্ছে বেসিক্যালি আপনাদের হচ্ছে কি বলবো, মানে ই থেকে নেওয়া, মানে বিজনেস ইন্সপেকশন থেকে নেওয়া, ঠিক আছে? আর ডান পাশে হচ্ছে আমরা নিজেরা একটা লেখা সৃষ্টি করব। তো কি লিখতেছে দেখেন, কি বলতেছে যে ইউ মেবি ইউজ টু সেইং, ঠিক আছে, স্টোরিজ লাইক robbing money from the vault in movies or TV series like the TV, like Bank Job, Money Heist, and The Vault. However, such incidents are happening not only in TV series or movie but also in reality. Even you might be surprised to know that if Bangladesh Bank cyber heist were executed successfully in 2016, it would have been the largest bank robbery in the world. অর্থাৎ হ্যাকাররা the amount they actually tried to exploit, যদি তারা সাকসেসফুলি ফিনিশ করতে পারতো তাহলে এটা হতো পুরো হিস্ট্রিতে সবথেকে বড় মানি রবারি, ঠিক আছে? বাট ফর্চুনেটলি এটা হয় নাই। তো it would have been the largest bank robbery in the world. At this haste, initially they have targeted 1 billion. $1 billion টার্গেট করছিল। Still in the end, they had been able to fly away only 81 million. That is undoubtedly world's largest bank heist in the history of modern time. আধুনিক যুগে গিয়ে এটা কি হয়েছে, সবচেয়ে বড় মানি হেস্ট হিসেবে বলা হচ্ছে। মোর ইন্টারেস্টিংলি, আরো মজার বিষয় হলো, আশ্চর্যকর বিষয় হলো, ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথমত, উইদাউট টেকিং প্রপার স্টেপস টু রিকভার দ্য রবড মানি, বাংলাদেশ ব্যাংক হায়ার্ড এ ইউএস বেসড আইটি ফার্ম টু ইরেজ অল দ্য ট্রেসেস অফ দ্য ইনসিডেন্ট। দিস ইজ ইন্টারেস্টিং যে আইটি মানে টাকা রিকভার করার উদ্দেশ্য মানে দিকে না গিয়ে বাংলাদেশ ব্যাংক কি করেছে, হায়ার্ড ইউএস বেসড আইটি, একটা ইউএস বেসড আইটি ফার্মকে তারা নিয়েছিল, হায়ার করেছিল টু ইরেজ, মুছে ফেলতে, অল দ্য ট্রেসেস অফ দ্য ইনসিডেন্টস, পুরো ইনসিডেন্টসটাকে মুছে ফেলার জন্য পুরো সিস্টেম থেকে, ওকে, সো দ্যাট নো ওয়ান ক্যান রিকগনাইজ দ্যাট ইট হ্যাপেন অর নো ওয়ান ক্যান ট্রেস আউট দ্য ট্রানজেকশনস, ব্যাপারটা এরকম হতে পারে, ঠিক আছে? But if such an incident had taken place in places like New York, London, Singapore, or Dubai, not in Bangladesh, Hollywood would have made a blockbuster movie about it. বলতেছে যে যদি এই ধরনের ঘটনাটা নিউ ইয়র্কে ঘটতো বা লন্ডনে ঘটতো বা সিঙ্গাপুরে ঘটতো বা দুবাইতে ঘটতো, তাহলে কি হতো, হলিউড দিনে একটা ব্লকবাস্টার মুভি বানায় ফেলতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমাকে সবাই শুনতে পারছেন ঠিক মতো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে। তো বলছে যে অ্যাকর্ডিং টু এ বিবিসি রিপোর্ট, বিবিসির একটা রিপোর্ট অনুসারে, দ্য হ্যাকার্স ইনিশিয়াল প্ল্যান ওয়াজ টু স্টিল 1 বিলিয়ন ফ্রম বাংলাদেশ ব্যাংক রিজার্ভ। তো বিবিসির একটা রিপোর্ট অনুসারে হ্যাকারদের কি ছিল, একটা প্ল্যান ছিল যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $1 বিলিয়ন সেপারেট করবে, ঠিক আছে, বা আপনার নিয়ে যাবে। However, যদিও বা দেয়ার প্ল্যান, তাদের পরিকল্পনাটা failed and not only managed to steal 81 million, sorry, and only managed to steal 81 million, বলতেছে যে তাদের পরিকল্পনাটা ব্যর্থ হয়েছিল
এবং তারা মাত্র 81 মিলিয়ন ডলার চুরি করতে বাধ্য সাকসেসফুল হয়েছিল। বাট ইন এ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, বলছে একটা উন্নয়নশীল দেশ যেমন ধরেন বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশ, ওয়ার 1/3 অফ টোটাল পপুলেশন স্টিল স্পেন্ডস এ ডে উইথ লেস দেন $2। বলছে একটা ডেভেলপিং কান্ট্রি যেমন ধরেন বাংলাদেশ, যেখানে কিনা 3/1 লোক এখন পর্যন্ত দারিদ্রতায় বসবাস করে, দারিদ্র সীমার মধ্যে বসবাস করে, যাদের পার ডেতে আয় হচ্ছে গিয়ে কত, $2-এরও কম, সেখানে 81 মিলিয়ন ডলার ইজ এ ট্রিমেন্ডাসলি লার্জ অ্যামাউন্ট। এটা একটা বিশাল বড় একটা অ্যামাউন্ট। বাট অ্যাকর্ডিং টু এ রিপোর্ট অফ প্রথম আলো, এট দ্যাট টাইম, প্রথম আলো মতে অনুসারে, একটা রিপোর্ট অনুসারে ওই সময়ে, ওই সময়কার এট দ্যাট টাইম ফর্মার গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক ওয়ান্টেড টু কভার আপ সাচ এ সিগনিফিক্যান্ট থেফট। তো ওই সময়কার গভর্নর কি চেয়েছিলেন, যে এইরকম একটা বড় একটা বিষয়কে ধামা চাপা দিতে, ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম বুঝাচ্ছে আর কি। হ্যাঁ, এটা আমার কোনো মতামত না। তো বলতেছে যে, কি বলতেছে যে অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে, অ্যাকর্ডিং টু এ রিপোর্ট ইন দ্য ডেইলি স্টারকে রিপোর্ট অনুসারে, অ্যাজ এ রেজাল্ট অফ 5 ইয়ার ইনভেস্টিগেশন, মানে 5 বছর তদন্তের পর যে ফলাফল, সেই রিপোর্টটা আসছে ডেইলি স্টারের হাতে, দ্য সিআইডি আইডেন্টিফাইড 40 people from 6 countries worldwide who actively participated in the theft. সিআইডি কি বের করেছে, যে 40টা লোক তার চিহ্নিত করতে পেরেছিল 6টা ভিন্ন ভিন্ন দেশ থেকে, যারা কিনা অ্যাক্টিভলি এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করেছিল। দ্য ম্যাটার কেম আপ ইন দ্য ওয়ার্ল্ড মিডিয়া when Bangladesh Bank filed a case in the court of Philippines for the return of the stolen money. মানে কি, পুরো ব্যাপারটা ওয়ার্ল্ড মিডিয়ার কাছে আসলো যখন বাংলাদেশ ব্যাংক ফিলিপাইনের কোর্টে গিয়ে মামলা করলো টাকাটা ফেরত আনার জন্য। when the domestic media was unaware of this, তো যখন আমাদের অভ্যন্তরীণ যে মিডিয়াগুলো ছিল সেগুলো এই ব্যাপারটা জানতো না, the international press started featuring the theft of Bangladesh Bank reserve. ইন্টারন্যাশনাল প্রেস কি করেছিল, আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যমগুলা, সেগুলো হচ্ছে বড় বড় করে এই সম্পর্কে লেখালেখি করছিল, ঠিক আছে। লাইক মেনি আদার কান্ট্রিজ সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক অলসো হ্যাজ অ্যান অ্যাকাউন্ট উইথ দ্য ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক ইন দ্য ইউএসএ। বাংলাদেশ ব্যাংকের কি আছে, অ্যাকাউন্ট আছে। এখানে দেখেন কি বলছে, ইউজুয়ালি the country's reserve money is kept in the account for additional security and maintaining international transaction. মানে এটাকে মূলত নস্ট্র এবং ভস্ট্র অ্যাকাউন্ট হিসেবে জড়িত। এখানে যে কোনো ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ সেকশনে কাজ করেন কেউ আছেন এখানে, বা আইডিয়া আছে কেউ, জানেন কি? কেউ নাই এখানে? এই যে অরিত্র সরকার, বলেন, হোয়াট ইজ নস্ট্র অ্যান্ড ভস্ট্র অ্যাকাউন্ট? অরিজিট অন করে বলেন, শুনি আমরা। নস্ট্র অ্যাকাউন্ট হচ্ছে বিদেশি কোনো অ্যাকাউন্ট যদি বিদেশের কোনো অ্যাকাউন্ট যদি বাংলাদেশে করা হয়, সেটা হচ্ছে বাংলাদেশিদের জন্য নস্ট্র অ্যাকাউন্ট। আর বাংলাদেশ যদি বাইরের কোনো দেশে অ্যাকাউন্ট খুলে, সেটা হচ্ছে ভস্ট্র অ্যাকাউন্ট ওই দেশের জন্য, বাংলাদেশের জন্য। গুড, সুন্দর। তার মানে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তো এগুলো সিস্টেম তো বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনটা করার জন্য এই অ্যাকাউন্টগুলো রাখতে হয়। The Federal Reserve Bank deposits the reserves of Bangladesh Bank or Bangladesh in dollars and gold in their vault. ফেডারেল রিজার্ভ কি করে, মানে আমাদের কাছে যে ডলারটা আছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে, এটা ইজ নট লাইক দ্যাট ইট ইজ স্টোরড ইন বাংলাদেশ ব্যাংক ভল্ট। কাগজে কলমে এভাবে রাখা হয় না। কিছু টাকা, কিছু ডলার আমাদের থাকতে পারে, কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট আমরা কি করি,
ফেডারেল রিজার্ভ সিস্টেমের কাছে আমরা রাখছি, ওদের ভল্টে থাকছে অ্যাকর্ডিংলি আমাদের যে গোল্ড, নট লাইক দ্যাট সব গোল্ড আমরা আমাদের কাছে রাখছি, ঠিক আছে, একটা অ্যামাউন্ট বাইরে রাখা আছে সিকিউরিটির জন্য। And তো বলছে and the method used for money transaction in this account is called SWIFT, a military level secure system. তো এই যে বিদেশের ব্যাংকগুলোর সাথে আমাদের লেনদেন করতে হয়, এটাকে বলা হয় কি একটা মিডিয়ামের মাধ্যমে করা হয়, সেটাকে বলে সুইফট সিস্টেম। এটা কি একটা মিলিটারি লেভেল সিকিউর সিস্টেম, মানে ভয়ানক রকম সিকিউর সিস্টেম, ঠিক আছে। তো রাশিয়া যখন এই ইউক্রেন আক্রমণ করলো, তখন রাশিয়াকে কিন্তু এই সুইফট সিস্টেম থেকে বের করে দেওয়া হয়েছিল এবং রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল। দ্যাট মিনস রাশিয়া যেগুলো এখন ইউজ করতে পারতেছে না, দ্যাট ইজ দ্য প্রবলেম। তো রাশিয়া ভেবেছিল যে জিনিসটা হবে, দ্যাট ইজ ওয়াই তারা সুইফটের একটা অল্টারনেটিভ তৈরি করেও রেখেছিল। দ্যাট মিনস দে ওয়ার প্রিপেয়ার্ড ফর দ্য ব্যাটল, ঠিক আছে। তো বলতেছে গ্লোবালি this network system handles on average 35 million financial transactions. এতগুলো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয়ে থাকে, ঠিক আছে, পার ডে, প্রতিদিনে 35 মিলিয়ন ট্রানজাকশন হয়। To conduct all these transactions, Bangladesh Bank uses 8 or 11 digit SWIFT code. বাংলাদেশ ব্যাংক কি করতে হয় আমাদের লেনদেনগুলো করার জন্য? 8 বা 11 ডিজিট একটা কোড, সুইফট কোড ইউজ করতে হয়। SWIFT primarily transact payment order from one account to another account rather than sending or receiving money. SWIFT কি করে? সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি দাদা। ওকে। জি SWIFT দাদা। কি করে? SWIFT এর কাজ হচ্ছে প্রাইমারি ট্রানজাক্ট পেমেন্ট অর্ডার ফ্রম ওয়ান অ্যাকাউন্ট টু অ্যানাদার অ্যাকাউন্ট, মানে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে পেমেন্ট অর্ডারটা পাঠিয়ে দেয়, রাদার দেন সেন্ডিং অর রিসিভিং মানি। টাকা আনা বা নেওয়ার না নেওয়ার পরিবর্তে সে শুধু পেমেন্ট অর্ডারটা দিয়ে দেয়। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, ডিসপাইট সাচ হাই সিকিউরিটি, এরকম উচ্চ নিরাপত্তা থাকা সত্ত্বেও, এ গ্রুপ অফ হ্যাকার সাকসেসফুলি ব্রিচড দ্য সিস্টেম ইন 2016। হ্যাকারদের একটা দল কি করে? সফলভাবে এই সিস্টেমটাতে 2016 সালে প্রবেশ করে, অনধিকার প্রবেশ করা, ঠিক আছে। Although the incident occurred in 2016, the hackers were made plan a prepare for a very long time. তারা অনেক দিন ধরে প্ল্যানটা করছিল। A malicious email started the whole story. একটা ভাইরাস আক্রান্ত বা বলতে পারেন যে স্পাইওয়্যার অ্যাডেড একটা ইমেল, এটা পুরো ঘটনার মূল হোতা। In January 2015, an anonymous person named Russell Ahlam sent a job-seeking application via email to the authority of Bangladesh Bank, where a CV and a cover letter were attached. 2015 সালে নাম পরিচয়বিহীন anonymous person, নেম মানে তার নাম পরিচয় সঠিকভাবে জানা যায় না, ঠিক আছে, যার নাম হচ্ছে গিয়ে কি রাসেল আহলাম, তিনি কি করেছেন, চাকরির উদ্দেশ্য চাইলে ইমেলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অথরিটির কাছে একটা সিভি পাঠিয়েছিলেন, একটা কভার লেটার পাঠিয়েছিল, এটার মধ্যে, ঠিক আছে, ফাইল অ্যাটাচ করা ছিল। বাট ইট ওয়াজ নট এন রেগুলার জব অ্যাপ্লিকেশন, এটা কিন্তু রেগুলার কোনো জব অ্যাপ্লিকেশন ছিল না। এ ম্যালওয়্যার ওয়াজ লিঙ্কড উইথ দ্য ফাইল, মানে আপনি যখন ওই ফাইলটাকে ওপেন করবেন, তখন এটা অটোমেটিক্যালি একটা কমান্ড নিবে যে আপনি একটা সফটওয়্যার বা ভাইরাসকে এখানে ইনস্টল করতে দিচ্ছেন। ওকে, আমি এগুলো নিয়ে বেশি কথা বলবো না, কিন্তু একসময় এগুলো নিয়ে খুব আগ্রহ ছিল, এর বেশি কিছু বলবো না, ঠিক আছে। তো বাট ইট ওয়াজ নট and a malware was linked with the file later that helped them to enter into the central bank's computer system, যার ফলশ্রুতিতে কি হলো, পরবর্তী সেন্ট্রাল ব্যাংকের সেন্ট্রাল সিস্টেমে সে ঢুকতে পারলো। During the investigation they found out that 3 people fall for the trick. তারা দেখেছিল 3জন মানুষ এই 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 ট্রিকটার ভুক্তভোগী হয়েছিল, মানে 3জন মানুষ এতে ক্লিক করছে, ঠিক আছে, and downloaded the attached file, এবং attached file ডাউনলোড করেছিল। After a while the malware started installing on the computer system of the Central Bank of Bangladesh. একটা করে কি হলো, পুরো এই ম্যালওয়্যারটা পুরো বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে ছড়ায় পড়লো, এবং এটা ধীরে ধীরে কি করলো, প্রত্যেকটা কম্পিউটারে গিয়ে সে টার্গেটেড কম্পিউটার ভিকটিমের কাছে গিয়ে সে নিজেকে নিজে ইনস্টল করে নিতে শুরু করলো। Although hackers were able to enter computer system for the first time, they did nothing but gaining access to the system. তারা কিন্তু অনেক আগেই ঢুকেছে কম্পিউটার সিস্টেমে, বাট তারা কিন্তু কিছুই করে নাই প্রথমে, তারা জাস্ট অ্যাক্সেস নেওয়া শুরু করে। হ্যাকার টিম এক্সপ্লয়েটস দ্য টাইম ডিফারেন্স অফ বাংলাদেশ, নিউ ইয়র্ক অ্যান্ড ফিলিপাইন। দেখেন কতটা টেকনিক্যাল ছিল তারা। বলছে হ্যাকার টিম, তারা হচ্ছে
ডিফারেন্স টাইম ডিফারেন্সটা ঠিকঠাক মতো ইউজ করতে পারছিল। বাংলাদেশ নিউ ইয়র্ক এবং ফিলিপাইন টাইম গ্যাপটা এন্ড দ্য উইকেন্ড গ্যাপ এবং সপ্তাহের যে গ্যাপ থাকে মানে শুক্র শনি এরকম, টু ক্রিয়েট অ্যান এক্সেলেন্ট ব্লুপ্রিন্ট অফ দ্য কমপ্লিট রবারি। এমন ভাবে জিনিসটাকে অ্যারেঞ্জ করছে, ওরা বলছে এক্সেলেন্ট ব্লুপ্রিন্ট। দে টুক 5 days টু এক্সিকিউট দ্য হোল প্ল্যান। তারা 5 দিন সময় নিয়েছিল পুরো কাজটা সম্পূর্ণ করতে। নাও লেটস মুভ টু দ্য বাংলাদেশ ব্যাংক। In 2016, on the 10th floor of Bangladesh Bank, in a highly secure room, there is a printer that played a pivotal role in the heist. ওই 2016 সালে 10 তলাতে বাংলাদেশ ব্যাংকের একটা সিকিউর রুম, খুব নিরাপত্তামূলক একটা রুমে একটা প্রিন্টার ছিল, যেটা কি যেটা খুব বড় একটা ভূমিকা পালন করেছিল। কি সেটা? It is hooked to the SWIFT system and instructed to print real-time multi-billion-dollar transaction record. এটা সুইফট সিস্টেমের সাথে কানেক্টেড এই প্রিন্টারটা, এবং কি করা হয়, এটাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকতো যে রিয়েল টাইম $multi-billion ট্রানজাকশন গুলোকে প্রিন্ট করার জন্য সিকিউরিটি পারপাসে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু অ্যান আল জাজিরা ডকুমেন্টারি অনুসারে ফেব্রুয়ারি 4 তারিখে 2016 সালে the printer started showing some technical glitch at the last minute of working hour. Oh my goodness, দেখেন এই যে সমস্যাটা শুরু হলো, ঠিক আছে। ফেব্রুয়ারি 4 তারিখে প্রিন্টারে কিছু ভুলভাল জিনিসপত্র দেখানো শুরু করছিল, ঠিক আছে। ওয়ার্কিং আওয়ারের লাস্ট মুহূর্তে, মনে করেন 5টা বাজে অফিস শেষ, 4:45 গিয়ে মনে করেন এটা হইলো। এবং দেখেন, দ্য ব্যাংক ডিরেক্টর নোটিসড দ্যাট দ্য প্রিন্টার ট্রে ওয়াজ এমটি। ব্যাংক ডিরেক্টর দেখলো যে প্রিন্টার ট্রেতে এমটি, কোনো ডিরেকশন দেওয়া নাই, হুইচ মেড হিম লিটল অ্যাংশাস। তাকে কিছুটা উদ্বিগ্ন করলো। অর্থাৎ প্রিন্টার ট্রে জিনিসটা কি, যেখানে কমান্ড দেওয়া থাকে, এটা একটা সিস্টেম আর কি, ঠিক আছে, এটা আপনারা জানেন। তো এখানে ধরো কমান্ড দেওয়া নাই, তাহলে এটা প্রিন্ট হচ্ছে কোন জায়গা থেকে? তো এই ব্যাপারটা ওনাকে কিছুটা উদ্বিগ্ন করে তুললো। বাংলাদেশ ব্যাংক স্টাফ নোটিসড that some of the printer software files were missing or altered on the bank computer. তো উনি দেখতেছেন যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রিন্টারের সফটওয়্যার ফাইল মিসিং হয়েছে, এবং কিছু কিছু ব্যাংকের কম্পিউটারের ক্ষেত্রে সেটাকে চেঞ্জ করা হয়েছে সফটওয়্যার গুলোকে। এরপর কি বলছে? The printer often had various technical glitches, so the bank director did not bother and shut down the printer. এ ভাই, আপনাদের কমন সেন্স কি হবে এই জীবনে নাকি হবে না? দিলরুবা আফরোজ, ভাই আপনারা অডিও কথা বলছেন, হোয়াট ইজ দিস টেল মি। ক্লাস থেকে বের করে দিচ্ছি, সরি টু সে। স্টুপিড। তো বলছে যে ব্যাংক স্টাফ নোটিস দ্যাট, সরি বলছে দ্য প্রিন্টার অফেন হ্যাড ভেরিয়াস টেকনিক্যাল গ্লিচেস। তো দেখা যায় কি আমাদের ব্যাংকে অনেক প্রিন্ট করতে হয়, রেগুলার বেসিস প্রচুর প্রিন্ট করতে হয়, তো অনেক সময় প্রিন্টারটা সমস্যা করে, হ্যাঁ। তো এটা প্রায় টাইমই হয়। সো দ্য ব্যাংক ডিরেক্টর ডিড নট বোদার, তাই তিনি ব্যাপারটাকে বড় ইস্যু মনে করেন নাই, এন্ড শাট ডাউন দ্য প্রিন্টার, এবং প্রিন্টারটা শাট ডাউন করে দিয়েছে। বাট দিস টেকনিক্যাল গ্লিচ ওয়াজ দ্য ফার্স্ট সাইন দ্যাট বাংলাদেশ ব্যাংকস $1 billion আর ইন ডেঞ্জার। এবং এটাই ছিল প্রথম সাইন যে বাংলাদেশ ব্যাংকের $1 billion ঝুঁকির মুখে বা বিপদের মুখে। The hackers intentionally deleted all confirmation messages from the SWIFT database. হ্যাকার কি করেছে, ইন্টেনশনালি সুইফট ডাটাবেস থেকে যত প্রকার কনফার্মেশন মেসেজ ছিল সবকিছুকে ডিলিট করে দিয়েছে। তারপর কি করেছে ভদ্রলোক দেখেন, and crashing the entire program on the automatic printer, এবং ওই অটোমেটিক প্রিন্টারটার পুরো প্রোগ্রামটাকে ক্র্যাশ করেছে, মানে ধ্বংস করে দিয়েছিল। Bangladesh Bank also closed as the next day as Friday was the weekly holiday. তার মানে কি, বৃহস্পতিবার বিকেলে the problem is started, তারপরের দিন কেউ আসবে না বেসিক্যালি, কারণ শুক্রবার। On the other hand, অপরদিকে the weekly holiday in the Bangladesh is Friday and Saturday. তো টানা 2 দিন আমাদের ছুটির দিন পরে the weekly holiday in the US is Saturday and Sunday. তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমাদের দেশে হলো ফ্রাইডে স্যাটারডে, আর ইউএসএ তে হচ্ছে স্যাটারডে and Sunday. তাহলে কি হলো, টানা 3-4 দিনের গ্যাপ পড়লো। As a result, Bangladesh Bank authorities got to know about the hacking of the banking system after 3 days. 3 দিন পর জানতে পারছে অফিস খোলার পরে যে এই জিনিসটা সমস্যা পড়েছে। তো হ্যাকারস তাহলে কি করলো, মানে ওই প্রিন্টিং এর কানেকশনটাকে ওখান থেকে সরায় ফেলে ওদের হাতে নিয়ে নিল, ঠিক আছে। বাট আমরা তো 2 দিনের জন্য বন্ধ, তারপর রোববারে গিয়ে হচ্ছে আপনার ইউএসএ তে বন্ধ, সেখানে ট্রানজাকশন হবে না। While Bangladesh was asleep, যখন বাংলাদেশ ঘুমাচ্ছিল,
ইট ওয়াজ স্টিল মর্নিং ইন দ্য নিউ ইয়র্ক। বাংলাদেশ যখন ঘুমানো যাচ্ছে, ইউএসএ তখন তো ভাই মর্নিং। এন্ড এট দ্যাট টাইম দ্য হ্যাকার্স ট্রাই টু ক্যারি আউট দিস নটোরিয়াস সাইবার হেস্ট। এবং ওই সময় তারা নিজেরা কমান্ড দিয়ে এই কুখ্যাত সাইবার হ্যাকিংটা করতেছিল। দে এন্টার দ্য সুইফট সিস্টেম, তারা সুইফট সিস্টেমে ঢুকলো and created 35 payment requests with a total amount of 1 billion. তারা মোট 35টা ইনস্ট্রাকশন দিয়েছিল ভেঙে ভেঙে, কারণ বেশি বড় অ্যামাউন্টের যদি ট্রানজেকশনের অর্ডার দেওয়া হয়, যেমন ব্যাপারটা কিরকম হয়, মনে করেন আপনি আমার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা তুললেন, 10,000 টাকা তুললেন, ব্যাংক কিছু বলতেছে না, হঠাৎ করে আপনি মনে করেন একটা 20 লাখ টাকা চেক নিয়ে গেলেন যে সুমন ভাই কইছে অ্যাকাউন্টে দিতে, তো উনি কিন্তু নিরাপত্তার কারণে কি করে, আমাদেরকে ফোন দেয় যে স্যার আপনি কি আপনার অ্যাকাউন্ট থেকে 20 লাখ টাকা দিতে বলছেন। আমি বললাম যে হ্যাঁ দিতে পারছে। তার মানে কি, এমন ভাবে ট্রানজেকশনটা করতে হবে সো দ্যাট ইট ডাজ নট লুক লাইক সাসপিশিয়াস। তো ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার ওই $2 লাখ 1 লাখ মানে কান্ট্রি টু কান্ট্রি ট্রানজেকশন, এটা খুব নর্মাল একটা পেমেন্ট, এটা নিয়ে কোনো মাথা বোধার হওয়ার কিছু নাই। তাই তারা অল্প অল্প করে পেমেন্ট দিয়ে প্রায় 35টা পেমেন্ট রিকোয়েস্ট করে, টোটাল অ্যামাউন্ট 1 বিলিয়ন। ফরচুনেটলি 30 payment orders went to the manual review of Federal Bank's automatic system in the New York. সৌভাগ্যবশত কি হয়েছিল, ওই 35টা অর্ডারের মধ্যে 30টা অর্ডার হয়তো এমন রেঞ্জে পড়ে গিয়েছিল, কারণ হ্যাকার তো আর জানে না যে কতটাতে গেলে আপনার এই কি বলে যে মানে ঝুঁকিপূর্ণ ট্রানজাকশন হিসেবে ম্যানুয়ালি রিভিউ করা হয়। হয়তো ধরেন কম্পিউটার সিস্টেমে একটা দেওয়া আছে কি, যে আপনি যদি $1 লক্ষ একটা অর্ডার দেন, এটা কম্পিউটার অটোমেটিক্যালি অ্যাপ্রুভ করবে, কিন্তু 1 লক্ষের বেশি গেলে এটা কম্পিউটার অ্যাপ্রুভ করবে না, এটা ম্যানুয়াল ভাবে চেক করবে, চেক করে তারপর অর্ডার দেওয়া হবে। তো ওই 35টা অর্ডারের মধ্যে 30টা অর্ডার পড়ে গেছিল আপনার হলো ওই রকম, তো ওগুলা ম্যানুয়াল রিভিউ যেহেতু গিয়েছে, সো ওই অর্ডার গুলো কিন্তু এক্সিকিউট করতে পারে নাই। Meanwhile, ইতোমধ্যে the weird 20 million from the Philippines bank account to Sri Lanka's Pan Pacific Asia Bank in the name of কি শালিকা ফাউন্ডেশন, এর মধ্যে তারা প্ল্যান করছিল যে এত মিলিয়নের একটা ফিলিপাইনের ব্যাংক হয়ে সেটা শ্রীলঙ্কা একটা ব্যাংকে যাবে, যার নাম হচ্ছে একটা এর নামে যাবে, একটা ব্যক্তির নামে বা ফাউন্ডেশন নামে, যার নাম হলো শালিকা ফাউন্ডেশন। তো Pan Asia Bank's authorities were shocked to know that Bangladesh Bank has authorized $20 million for a simple NGO. এই যে দেখেন শ্রীলঙ্কা অবাক হয়ে গেছে যে বাংলাদেশ ব্যাংক এরকম একটা $20 মিলিয়ন ট্রানজাকশন অথরাইজ করছে একটা ছোট্ট এনজিওর নামে। শ্রীলঙ্কা কিন্তু জিনিসটাকে সাসপিশিয়াস হিসেবে ডিফাইন করলো, and that becomes suspicious to them, তাদের নিকট সন্দেহজনক মনে হলো, and they referred it to the এটা নাম জার্মান বেসড একটা ব্যাংকিং সিস্টেম, ওদের কাছে পাঠাইলো যে স্যার এটা কি আপনার ঠিকঠাক হয়েছে কিনা। ওই ব্যাংকটা কি করলো, ফাউন্ড এ সিলি স্পেলিং মিস্টেক, এটা নিয়ে সাইফুডস পর্যন্ত ব্র্যান্ডিং করছিল, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, ঠিক আছে। তো ওই জার্মান ভিত্তিক ব্যাংকটা, রুটিং ব্যাংকটা কি করলো, ওরা দেখলো যে এইটার মধ্যে স্পেলিং মিস্টেকস আছে, তখন they blocked the transaction and sent a notice to Bangladesh Bank seeking clarification. তারা বাংলাদেশ ব্যাংকের কাছে নোটিশ পাঠাইছে যে আমাদের ক্লারিফাই করেন যে ঠিক কিনা হ্যাকারস মিসড তার নামটা ভুল করেছিল, মানে প্রেস করতে, স্পেলিং করতে, এবং এটা নিয়ে সাইফুস ব্র্যান্ডিং করছিল যে তারা ভালো করে শিখে নাই বলে হ্যাক করতে পারে না, এই নিয়ে খুব মারামারি হয়েছিল, ঠিক আছে। and later found out that this account was also fake, এবং দেখা গেল যে এই অ্যাকাউন্টটা ফেক, and Bangladesh Bank was later able to require the entire 20 million sent to Sri Lanka. Bangladesh Bank এই $20 million কিন্তু ফেরত পাইছিল। When the employees returned to the office, they rebooted the machine within the first official hour. রোববার দিন এসে প্রথম আওয়ারের মধ্যে পুরো মেশিনটাকে রিবুট করলো within the first initial hours. Urgent messages and massive payment records coming out of the printer প্রিন্ট হয়ে আসতেছিল, প্যানিক, আতঙ্ক ছড়ায় গেল। The Bangladesh Bank authorities tried to communicate to stop the transaction on the urgent basis after what had happened. বাংলাদেশ ব্যাংক ইমিডিয়েটলি পদক্ষেপ নিয়ে বললো যে সকল প্রকার ট্রানজাকশন বন্ধ করে দেওয়া হোক, ঠিক আছে। যা এরপরে meanwhile ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক did not receive any response from the Federal Reserve Bank as it was weekly holiday, কারণ আমরা আগে বলেছি স্যাটারডে এবং সানডে হচ্ছে উইকলি হলিডে, and that was part of hackers initial plan that adds a few extra hour to wire the money from the Bangladesh bank account to Filipinos bank account, এবং এটার কারণে কিন্তু যেটা হয়েছিল হ্যাকারটা প্ল্যান করে রেখেছিল এমন ভাবে যেন কমিউনিকেশন করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়। নাও লেটস গেট টু ম্যানিলা দিয়ে চলে যায় ফিলিপাইনের।
3,560 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য বাংলাদেশ, বাংলাদেশ থেকে 3,500 কিলোমিটার দূরে। মানডে, সোমবার 8 ফেব্রুয়ারি, the hacker group deposited 81 million to the 4 RCBC bank account made in 2015। 1 বছর আগে তারা যে বানিয়েছিল 2015 সালে, সেখানে 4টা অ্যাকাউন্টে আপনার ডিপোজিট করা হয়। তারপর কি বলছে, ইট ওয়াজ লুনার নিউ ইয়ার, মানে নতুন চন্দ্রবর্ষ, এ হিউজ ব্লক ট্রানজাকশন। বাংলাদেশ ব্যাংক কিন্তু তারা বলেছিল যে ট্রানজাকশনটা ব্লক করেন, বাট ফিলিপ ওয়াজ ইন ফেস্টিভ মোড, তারা আনন্দ ফুর্তিতে ছিল, বাট দ্যাট ওয়াজ নট পসিবল বিকজ অন হলিডে, জাতীয় বন্ধের দিন হওয়ার কারণে, ছুটির দিন হওয়ার কারণে এটাও সম্ভব হয় নাই। দ্য হ্যাকার্স ওয়ার এন্টায়ারলি প্রফেশনাল কন আর্টিস্ট, তারা ছিল কি খুবই ভয়ঙ্কর রকম প্রফেশনাল ছদ্মবেশী। দে হ্যাড বিন অ্যাওয়ার অফ দ্য ডিফিকাল্টিস অফ কমিউনিকেশন, এবং বাংলাদেশ, ফিলিপাইন, ইউএসএ, তারা 3টা দেশের মধ্যে কমিউনিকেশন ডিফিকাল্টির সৃষ্টি হতে পারে এটা প্ল্যানের মধ্যে রেখেছিল। দে অলসো হ্যাড এ ডেপথ নলেজ অফ দ্য মানি লন্ডারিং অ্যাক্ট অফ ফিলিপাইন্স, তারা ফিলিপাইনের মানি লন্ডারিং অ্যাক্ট সম্পর্কেও ভালো একটা আইডিয়া রেখেছিল। They knew the Philippines Money Laundering Act does not include casino, ফিলিপাইনের মানি লন্ডারিং অ্যাক্টে ক্যাসিনো ব্যাপারটা কিন্তু অন্তর্ভুক্ত না। সো দে স্ট্র্যাটেজিক্যালি ইউজ দ্য লুপ হোল, তারা এই দুর্বলতাটাকে ইউজ করেছিল তাদের কৌশলগত অংশ হিসেবে। আফটার দ্যাট, এরপরে ফেডারেল রিজার্ভ ব্যাংক ট্রান্সফার্ড 81 মিলিয়ন ফ্রম বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট টু দ্য কিম ওয়াংস 4 অ্যাকাউন্ট, ওই যে 4টা অ্যাকাউন্ট বলছিল ওই 4টা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। লেটার দে স্প্লিট অল দ্য মানি টু এ রেমিটেন্স কোম্পানি কল ফিলরাম, ওর কাছে পাঠাইলো। দেন according to an Al Jazeera report, they converted the money into hard cash within 10 days by sending them to a Philippine casino called Solaire in Manali, or whatever, মানে ওইখানে ক্যাসিনোতে নিয়ে তারা এটাকে ক্যাশ করছে, ঠিক আছে। When the Bangladesh Bank authority took the initiative to bring back the looted money of the Philippines, যখন বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিয়েছিল এখান থেকে টাকাটা সরায় নিয়ে আনার জন্য, ব্যাক করার জন্য ফিলিপাইন থেকে, it was not an easy task for them at all, তাদের জন্য সহজ কাজ ছিল না। Due to the bank secrecy act of Philippines, they could not be able to trace the cash flow. তো বলতেছে যে ফিলিপাইনের নিরাপত্তা ইস্যুর কারণে তারা কি করতে পারে নাই, তারা এই ক্যাশ ফ্লোটাকে মানে আমাদের কর্তৃপক্ষ ট্রেস আউট করতে পারে নাই। and they did not even got Kim Wang and Phil Ram's bank statement, তারা এদের স্টেটমেন্টও পায় নাই। কতটা সেনসিটিভ দেখেন, আমাদের দেশে তো গেলে ব্যাংক স্টেটমেন্ট পাওয়া যায়, তাই না? কিন্তু এখানে এটা অনেক সিরিয়াস ইস্যু এটা। According to Senate inquiries, Switzerland, Lebanon and the Philippines maintain the world most strict banking secrecy, তারা ভয়ঙ্কর রকম, মানে এই দেশগুলা ভয়ঙ্কর রকম সিক্রেসি মেনটেন করে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে। If they had provided the proper documents to the investigators, Bangladesh Bank would not have to lose 81 million, যদি তারা ঠিকঠাক ডকুমেন্ট দিয়ে দিত তাহলে বাংলাদেশ ব্যাংকের এই 81 মিলিয়ন ডলারও হারাইতো না। Al Jazeera's documentary shows that Philippines official senate published they have been able to recover 15 million. Al Jazeera একটা ডকুমেন্ট বলেছে যে ফিলিপাইনের অফিসিয়াল সিনেটটা কি বলেছে, তারা 15 মিলিয়ন ডলার উদ্ধার করতে সক্ষম হয়েছে। The Anti-Money Laundering Council of the Philippines confirmed that Philram still holds 17 million. তারা এটা তো বুঝতে পারছিল যে ওই ফিলরামের কাছে কি আছে, এখনো 17 মিলিয়ন আছে। But the company denies all the allegations, কিন্তু এই কোম্পানি কি করেছে, সকল প্রকার দাবি অস্বীকার করছে। And 50 million directly landed on the desk of casino, 50 মিলিয়ন ডলার ক্যাসিনোতে আপনার চলে গেছে, and gambling junket, এবং জুয়ারিদের কাছে চলে গেছে। In a sense, Bangladesh has never been able to get the remaining money, তারা এই টাকাটা ফেরত দিতে পারে নাই। Bangladesh authority made proper plan to catch true culprit who made fake accounts to RCBC Bank to wire the stolen money, but before getting caught, they made their way to Macau. তারা ম্যাকাওতে চলে গিয়েছিল। আচ্ছা, অনেক বড় আর্টিকেল, পড়ে আসলে শেষ করা যায় না, বুঝছেন? তো আমরা জিনিসটা পড়ে কি বুঝলাম দেখেন, মানে কি বলে আপনার কতটা ভয়াবহ চিন্তা করতে পারেন, মানে আপনার এত বলছে কি মিলিটারি লেভেল সিকিউরিটি সিস্টেম, ওরকম একটা সিস্টেমকে আপনি ভেঙে ফেলছেন, ঠিক আছে? তো ভয়াবহ অবস্থা, মানে
সিকিউরিটি নিরাপত্তা আসলে সিকিউরিটি জিনিসটা কি, কোথায় আসছে সিকিউরিটি, এই প্রশ্নটা চলে আসে। আপনি মোবাইল সামনে রেখে জানিয়ে কথা বলেন, দেখবেন যে ফেসবুকে আপনার সাজেশন এসে তাই দেখায়, দেখায় না বলেন তো? স্যার জি দাদা। হুম, জি দাদা। দেখায় দাদা কিন্তু, ঠিক আছে। এই কে যে নিয়ে একটা কি জিনিস, এফবি কোনো হ্যাঁ, তো এই যে একটা সমস্যা, তাহলে কি করবেন এখন বলেন? সিকিউরিটি কোথায়? সিকিউরিটি বাপ মা আছে কিছু আজকে? কোনো সিকিউরিটি নেই, ঠিক আছে। তারপরে আপনার যে এনক্রিপ্টেড মেসেজ টেসেজ হাবি জাবি, ইউ হ্যাভ বিন ইউজিং সো মেনি ট্রিক্স, কোনোটাই সিকিউর না, ঠিক আছে। আপনার মেসেজটা কারোর কাছে যাওয়ার পরে এটা এনক্রিপ্টেড হচ্ছে, ঠিক আছে, এটা হলো বড় কথা। ওকে, তো এখন আমরা একটু পড়াশোনায় আসি। এবার আপনারা কি করবেন? আপনাদের কাজ হচ্ছে, আমি তো আপনাদের তিনটা আর্টিকেল লিখে দেখাইছি। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা একটা এই আর্টিকেল লিখবেন। যেমন যেমন ধরেন, আম, আপনি এখান থেকে পড়ে বেশ কিছু জিনিসপত্র বুঝতে পারছেন। তো আমরা একটা আর্টিকেল টাইটেল নিব, ঠিক আছে। আমরা কি লিখবো? যে বাংলাদেশ ব্যাংক সাইবার হেস্ট, আমি একটা টাইটেল দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা স্যার, এখানে তো অনেকগুলো টাইম ফ্রেম আছে, এখানে কি ওই ফার্স্ট পারফেক্ট, তারপর ফার্স্ট ইনডিফিনিট, এভাবে কি ওই না, টেন্সের এখানে রুলগুলো ফলো একটা করা হয়েছে? বিষয় বলি, হ্যাঁ বলি, শুনুন। ব্যাপারটা হচ্ছে, উনি জিনিসটাকে ডেসক্রাইব করছে, হ্যাঁ। তো উনি হয়তো প্রেজেন্টে লিখছে, এটা কোনো বিষয় না। এখন ধরেন আপনি মনে করেন বললেন যে, আপনি বলেন না যে হ্যাকাররা এত টাকা ছিনিয়ে নেয়, তখন কিন্তু ওটা প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা যায়, কোনো সমস্যা নাই। মানে আপনি যদি মনে করেন যে আপনি জিনিসটাকে ডেসক্রিপটিভ স্টাইলে নিয়ে আপনি হয়তো বা জিনিসটাকে পাস্ট পাস্ট পারফেক্ট ওগুলো অ্যাপ্লাই করবেন, করতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে না, এটাকে আপনি ওই প্রেজেন্ট ইনডিফিনিট লিখবে জিনিসটা বর্ণনা করতে গিয়ে, সেটাও আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো যেটা আপনি চান সেটাই আপনি করতে পারেন, তবে যেটাই করেন না কেন বুঝে শুনে করবেন, সো দ্যাট জিনিসটা কোনোভাবে কিনে মনে না হয়, খারাপ মনে না হয়, ঠিক আছে, এটাই হলো বড় কথা। ওকে, বুঝতে পেরেছেন কি বললাম? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো আমরা একটু আসেন লিখি। তো আমরা পড়ে কি বুঝলাম, একটা জিনিস মনে রাখবেন, আমাদের দেশে আর একটা কমন প্রবলেম হচ্ছে, সেন্টেন্স একদিক থেকে পড়া শুরু করার পরে আর একদিকে যাওয়ার পরে ওটার কোনো আগা মাথা খুঁজে পাই না, যে কি পড়ছিলাম ভুলে গেছি গা। যেমন আমি এখান থেকে পড়ে কিন্তু অনেকগুলো তথ্য এখন পর্যন্ত মাথায় রাখছি, বিশেষ করে নিউমেরিক্যাল ডেটাগুলো তো খুব সুন্দর করে মাথায় আমি রাখছি, ঠিক আছে। এই 4টা অ্যাকাউন্ট খোলা হয়েছিল 2015 সালে, ঠিক আছে। তারপর হলো 2016 সালে কাজটা শুরু হইলো। টার্গেট ছিল আপনার $1 বিলিয়ন তারা চুরি করবে। তারা 81 মিলিয়ন চুরি করতে পারছিল, এর মধ্যে আবার 20 বিলিয়ন ফিরে আনতে পারছিল। আর ওইখান থেকে ফিলিপাইন বলছিল যে 15 মিলিয়ন তারা উদ্ধার করতে পারছে, ঠিক আছে। ঘটনাটা ঘটছিল 2016 সালে। যখন ঘটনাটা ঘটলো সেদিন দেশে বাংলাদেশে ছিল বৃহস্পতিবার, তারপর ছিল শুক্রবার। আর ওইখান দিয়ে শুক্রবার শনিবার, আর এখান দিয়ে শনিবার রবিবার, ওই উল্টাপাল্টা হয়েছিল। তারপর কি হয়েছিল, ফিলিপাইনে লুনার নিউ ইয়ার প্রোগ্রাম ছিল, তা ফিলিপাইন পিকে নিতে পারে নাই। তারপর কি বললাম যে ফিলিপাইন ফিলিপাইন টাইপের দেশগুলো কি করে, সিক্রেসি মেনটেন করে, ঠিক আছে। তারপর কি হয়েছিল, শ্রীলঙ্কার লোকেরা প্রথমে ওই জিনিসটাকে সাসপিশিয়াস ভাবে ডিফাইন করে। তারা জার্মানির ওই ব্যাংকের কাছে গিয়ে বলে যে এটা কি হইলো। সেখানে তারা দেখলো ওই শালিকা ফাউন্ডেশনের নামে বানানটা ভুল হয়েছে। আর তারা অবাক হয়ে গেছিল যে শালিকা ফাউন্ডেশনের নামে $20 মিলিয়ন একটা ছোট্ট একটা এনজিওর জন্য কেন করা হইলো। দেখেন তো, আমি কিন্তু একবার পড়ছি, একবার পড়ার পর কতগুলা ডেটা দেখছেন আমি মাথায় সেট করে ফেলছি। ডিড ইউ গেট ইট? হ্যালো। হ্যাঁ স্যার। সো রাইটিং এর একটা মনে করেন যে পূর্ব শর্ত কন্ডিশন হচ্ছে রিডিং হ্যাবিট। রিডিং হ্যাবিট যদি ভালো না হয়, আপনি রাইটিং এ কি কখনো ভালো করতে পারবেন না। কোনো ব্যক্তি বলতে পারবে না যে আই এম নট গুড অ্যাট রিডিং, অর আই ডু নট লাইক রিডিং, বাট আই এম গুড অ্যাট রাইটিং। এটা কোনো কেউ বলতে পারে না, ঠিক আছে। কেন বলতে পারে না? কারণ হলো সাইকোলজিক্যালি এবং
আপনার ব্রেনের যে স্ট্রাকচারাল সিস্টেম সেটা বলে যে ভাই তোমার রিডিং লাগবেই। কেন লাগবে? কারণ রিডিং হচ্ছে আপনাকে ইনফরমেশন দিবে, রিডিং আপনাকে ওয়ার্ড দেবে, রিডিং আপনাকে সবকিছু দেবে। আপনি রিডিং যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনি কখনো লিখতে পারবেন না, ঠিক আছে? সো এই সকল বিষয়টাগুলো মাথায় রাখতে হবে। এখন ধরেন আমি বাংলাদেশ ব্যাংকে সাইবার হেস্ট নিয়ে আমি লিখতেছি, ঠিক আছে? তা আমরা কি লিখতে পারি দেখিতে পারি কিনা, চলেন দেখি, আলোচনা করি একটু, পারি কিনা দেখা যাক। তা আমরা কি লিখবো? যে আমরা লিখবো যে দা সাইবার হেস্ট, ঠিক আছে? না, আমরা লিখবো দা বাংলাদেশ ব্যাংক সাইবার হেস্ট, ঠিক আছে? আহ কমা দিয়ে লিখবো এক্সিকিউটেড, ঠিক আছে, in 2016 by a group of professional hackers, ঠিক আছে? বাংলাদেশ ব্যাংক সাইবার হেস্ট executed in 2016 by a group of professional hackers, ঠিক আছে? টার্গেটেড টার্গেটেড কি টার্গেট ছিল? অ্যাবাউট ডলার সাইন দিয়ে 1 বিলিয়ন। পরে খাবো, তারা ক্লাস শেষ করে খাবো। তো এই একটা বাক্য লিখে ফেললাম, হ্যাঁ? মানে যা পড়েছি ওই স্ট্রাকচার গুলো আমি তৈরি করেছি। বলেন তো এই বাক্যের স্ট্রাকচারটা কিভাবে হয়েছে, একটু বলেন তো, কেউ একটু শুনে বলেন, বলেন কি একটু বলেন শুনে। In the Bangladesh Bank cyber heist, which was executed in 2016 by a group of professional hackers uh, হ্যাঁ, ঠিক আছে, তার মানে who who were targeting about হু ওয়ার টার্গেটিং অ্যাবাউট মানে এখানে কেউ একটু বলেন মেইন ক্লজটা কি, কেউ একটু বলেন শুনুন। The Bangladesh Bank cyber heist targeted about 1 billion. হ্যাঁ, এটা কি বললেন যে বাংলাদেশ ব্যাংক সাইবার হেস্ট টার্গেটেড অ্যাবাউট, বলেন। 1 billion এটা হচ্ছে মেইনিয়া, বাট আমরা এখানে একটা ফ্রেজ অ্যাড করছি, হ্যাঁ, এক্সিকিউটেড ইন এটা মেইন 2016. ক্লজ, এই যে ফ্রেজটা, এই যে ফ্রেজটা যে আসছে, হ্যাঁ, এই ফ্রেজটা, এই ফ্রেজটার সৃষ্টিটা কিভাবে হয়েছে একটু বলেন তো। হ্যাঁ, পারবেন, বলেন। দাদা এইটা হচ্ছে এই যে দা বাংলাদেশ ব্যাংক সাইবার হেস্ট, এইটারই হচ্ছে এইখানে হয়তো হচ্ছে হুইচ ইজ এক্সিকিউটেড, আমরা হুইচ হুইচ ইজ এক্সিকিউটেড বা হুইচ ওয়াজ এক্সিকিউটেড, এটাই বলেন। হ্যাঁ, ঠিক আছে, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই যে আপনি বাক্যটা রিডিউস পড়লেন, করেছি। হ্যাঁ, থ্যাংক ইউ, গুড। এই যে আপনি বাক্যটা পড়লেন, আপনি কিন্তু মূল থিমটা মানে ধরতেছেন, ঠিক আছে? তো যখন আপনি পড়বেন, এই পড়ার সময় আপনার কাজ হচ্ছে গিয়ে কি, বাক্যটাকে বানানো। এখন ধরেন আমি আপনাকে বললাম যে বাংলাদেশ, আপনি কি বলতে পারেন যে হ্যাকাররা সাকসেসফুলি 81 মিলিয়ন ডলার নিয়ে গেছিল। এটা একটু ইংলিশে বলেন তো, কেউ শুনি, আপনি তো সবসময় পড়াই, আপনার একটু বলেন তো এবার। The Bangladesh Bank cyber heist hacked about 1 billion. আপনি কি বললেন, এটা আবার বলেন। The Bangladesh Bank cyber heist hacked around 1 billion. আচ্ছা, আপনি বললেন যে বাংলাদেশ ব্যাংক সাইবার হিস্ট, বা আপনি বলতে পারেন, এভাবে বলতে পারেন যে আম, দেখেন আমি মনে করেন বললাম কি যে আপনি বলতে পারেন যে এ গ্রুপ অফ প্রফেশনাল হ্যাকার্স, ঠিক আছে, সাকসেসফুলি সাকসেসফুলি
আম, আপনি হ্যাক বলছেন, এখন হ্যাক ওয়ার্ডটা কিন্তু আমি ইউজ করে ফেলেছি, ঠিক আছে, এক্সপ্লয়েটেড, ঠিক আছে, অ্যাবাউট ডলার, সরি 81 মিলিয়ন, হ্যাঁ, অ্যাবাউট $81 মিলিয়ন, হ্যাঁ। এখন আপনি মনে করেন বললেন এই যে $81 মিলিয়ন, এটার মধ্যে মাত্র আপনার হইতেছে আমরা ধরেন যে $25 মিলিয়ন ফেরত আনতে পারছি। তা আপনি কি বললেন যে অনলি, ভালো করে দেখেন, $25 মিলিয়ন অফ কত, অফ 81 মিলিয়ন, হ্যাঁ, ওয়াজ successfully কি রিটার্নড। তাহলে এখন এই যে 81 মিলিয়নটা কিন্তু এখানে আছে, যেহেতু এটা আছে তার আমি কি লিখবো, আমরা লিখবো এই দেখেন অনলি $25 মিলিয়ন অফ হুইচ, ঠিক আছে, ওয়াজ সাকসেসফুলি রিটার্ন। বাক্যটা কিন্তু বড় হলো, এই গ্রুপ অফ হ্যাকার্স successfully exploited 81 million, only 25 million of which was successfully returned। বাক্য কি ঠিক আছে? হ্যালো, আচ্ছা জি দাদা। আচ্ছা, এখন আমি যদি দুটা বাক্যকে কানেক্ট করে দিতে চাই, এই গ্রুপ অফ প্রফেশনাল হ্যাকার এই কথাটা কিন্তু আমরা আগেও বলেছি, তো বারবার এই গ্রুপ অফ প্রফেশনাল হ্যাকার না বলে ওদেরকে একটা প্রোনাউন দিয়ে আমি বসাই দিলাম, দে সাকসেসফুলি এক্সপ্লয়েটেড, হয়ে গেল, শেষ, আর কিছু লাগলো না আমার, দাদা এইখানে এই যে হয়ে গেল। যে group of, sorry, the Bangladesh Bank cyber heist executed in 2016 by a group of professional hackers targeted about 1 billion. They successfully exploited 81 million, only 25 million of which was successfully returned. আমি কিন্তু একটা আর্টিকেল তৈরি করতেছি, সো দিস ইজ হাউ আপনাকে এই আর্টিকেলটা তৈরি করতে হবে, ঠিক আছে? আচ্ছা দাদা, একটি কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর, বলেন। দাদা 81 মিলিয়ন এরপরে অফ অফ হুইচ, এটা এখানে দেওয়া যায় না? অফ হুইচ অনলি 25 মিলিয়ন ওয়াজ সাকসেসফুলি রিটার্ন, আমি এভাবে লেখা যায়? বাক্যটা যেভাবে লিখেছি আমি সেটাকে ওইভাবেই অ্যাড করব, আপনি যদি অন্যভাবে লিখে থাকেন আপনি অন্যভাবে অ্যাড করবেন, ওকে? আমি জানতে চাচ্ছিলাম দাদা, ওইভাবে লিখলে হবে কিনা এটা, মানে 80 আপনি যদি মিলিয়ন অফ মেইন হুইচ। ক্লোজটা ওইভাবে লিখে থাকেন আপনি ওইভাবেই আচ্ছা লিখবেন। আমি কিন্তু আপনাকে এটা পড়ে আসছি, আমি কিন্তু বলছিলাম যে আই হ্যাভ 20 ফ্রেন্ডস, এখন আমি যদি বলি যে দে আর ভেরি ব্রিলিয়েন্ট, ভালো কথা, তাহলে কি হবে, তাহলে হবে আই হ্যাভ 20 ফ্রেন্ডস who are very brilliant। এখন আমি যদি বলতাম যে না দে আর ভেরি ব্রিলিয়েন্ট, আমি বলতেছি না ভাই, আমি বলতেছি সাম অফ দেম আর ভেরি ব্রিলিয়েন্ট, তাহলে কি হবে, আই হ্যাভ 20 ফ্রেন্ডস সাম অফ হুম আর ভেরি ব্রিলিয়েন্ট। এখন আপনি যেভাবে লিখবেন আপনি সেভাবে মিলাবেন, এখন আপনি বলেন আপনি কিভাবে লিখবেন, আমি সেভাবে মিলাবো, বলেন। আচ্ছা, বুঝছি দাদা। বুঝি নাই, কি বললেন? দাদা এই যে এখানে এখন বুঝতে পারছি। হ্যাঁ, আপু জোরে বলেন, শুনতেছি না। দাদা আমরা এখানে এই যে হু অ্যাড করলাম মাঝখানে কোঅর্ডিনেটর হিসেবে, বা পরেরটাতে হচ্ছে করলাম, কিন্তু আপনার কথা আমি কিছুই বুঝছি না, একটু জোরে বলেন, জোরে জোরে বলতে হবে। দাদা আমরা এই যে আই হ্যাভ 20 ফ্রেন্ডস হু আর ভেরি ব্রিলিয়েন্ট, এখানে আমরা হু কোঅর্ডিনেটর ইউজ করেছি, আবার পরেরটাতে হচ্ছে সাম অফ হুম দিয়েছি, কিন্তু আপনি প্রথমে যেটা লিখছিলেন 81 মিলিয়ন অনলি 25 মিলিয়ন, মানে এটা শুনতে একটু কেমন লাগতেছে, এখানে কি কোনো কোঅর্ডিনেটর দিব বা হচ্ছে এম ড্যাশ এখানে তো কোঅর্ডিনেটরটা আছে, এই যে হুইচ বলছে তারা সাকসেসফুলি তারা এক্সপ্লয়েট করেছিল 81 মিলিয়ন, ঠিক আছে, এখন বললাম কি অনলি 25 মিলিয়ন অফ ইট ওয়াজ সাকসেসফুলি রিটার্ন, সো অনলি 25 মিলিয়ন অফ হুইচ
ওয়াজ সাকসেসফুলি রিটার্ন। বুঝতে পারছেন? এই অফ হুইচটা সামনেও দেওয়া যাবে না? না যেমন আপনি না সামনে আপনি আনতে পারবেন যদি আপনার আপনি যে ক্লজটা লিখেছিলেন আপনার ব্যাপারটা বুঝতে হবে। আমি বারবার বলছি আপনি কি লিখতেছেন সেটার উপর নির্ভর করবে। আপনি যদি বলেন যে অনলি 25 million of it was successfully returned, তাহলে এখানে কি হবে? ইট দিয়ে আপনি 81 মিলিয়নকে বোঝাচ্ছেন, তাহলে কি হবে? অনলি 25 million of which was successfully returned, এটা হলো এইভাবে। এখন আপনি যদি বলেন যে আপনি অফ হুইচ অনলি 25 মিলিয়ন এটাকে লিখবেন, তাহলে বলেন এই বাক্যটা কিভাবে হবে সেটা আমাকে বলেন। এখানে সাবজেক্ট কি শুধু অনলি 25 মিলিয়ন নাকি অনলি 25 মিলিয়ন অফ ইট? only 25 million of it. অনলি 25 মিলিয়ন অফ ইট। সো এই বিষয়টা কিন্তু আপনাকে বুঝতে হবে খুব টেকনিক্যালি, ঠিক আছে? তাহলে এখানে হবে কি অনলি 25 মিলিয়ন অফ হুইচ, কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। সো বাক্যের স্ট্রাকচারে গিয়ে চিন্তা করা শিখতে হবে যে আমাকে এই বাক্যটা ভদ্রলোক কি বুঝাইতেছে, ঠিক আছে? যেমন একটা বাক্য বলি, দেখেন, হ্যাঁ একটু দাঁড়ান দেখাচ্ছি, একটু দাঁড়ান দেখাচ্ছি। আমি এটা কেটে দেই। যেমন ধরেন আমি বললাম যে কি বলবো, দাঁড়ান একটা উদাহরণ মিলাই, যে মডিফিকেশনের একটা ঝামেলা। দাঁড়ান 1 মিনিট, আমি একটু চিন্তা করি, হ্যাঁ কি টপিক দিয়ে লেখা যায়। দাঁড়ান ভাবি, এটা কঠিন একটা বাক্য হবে, ঠিক আছে? ধরেন আমি একটা বাক্য লিখলাম যে আমি মনে করেন বললাম যে লাভ ইজ ওয়ান অফ দ্য এটার্নাল থিংস দ্যাট গিভ, নাকি দ্যাট গিভস আস হেভেনলি প্লেজার। এখন বলেন এখানে গিভ বলবেন না গিভস বলবেন, বলেন গিফটস। কেন গিভস বলবেন আর কেন গিভ বলবেন, বুঝান আমাকে। স্যার গিভ বলবো কেননা দ্যাট এর আগে যে থিংস আছে আহ, সেটাকে সাবজেক্ট ধরতে হবে, কেননা অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় যাকে মডিফাইড করে তার পরপরই বসে। কেন? আমি যদি বলি আমার এই বাক্যের সাবজেক্ট কে, বলেন। লাভ। আপনি বলছেন লাভ হচ্ছে আপনার সাবজেক্ট, ওকে। বাক্যের ভার্ব কে? ইজ ইজ। এই বাক্যের অবজেক্ট কে বা কমপ্লিমেন্টটা কে, বলেন তো? হ্যালো, one of the eternal things. ওয়ান অফ দ্য এটার্নাল থিংস। এখন প্রশ্ন হলো আপনি যদি পুরো অবজেক্টের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনতে যান, আপনি আনতে পারেন, কোনো সমস্যা নাই। এটা কিন্তু আলটিমেটলি লাভকেই বোঝাচ্ছে, দ্যাট গিভস আস হেভেনলি প্লেজার, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি বলি আমি ওয়ান অফ দ্য এটার্নাল থিংস না বুঝাইয়া আমি অফ প্রিপোজিশন অবজেক্ট দ্য এটার্নাল থিংস কে বুঝাবো, তাহলে তো ভাই এটা প্লুরাল নাম্বার, তাহলে কি গিভ হবে না গিভস হবে? গিভস, প্লুরাল হলে গিভ হবে। গিভ হবে। যিনি বলছেন গিভস উনি নতুন করে কোথাও একটু কোর্স করবেন, হ্যাঁ, যে সিঙ্গুলার প্লুরাল এগুলো একটু শিখতে হবে আপনাকে, হ্যাঁ রাগ করবেন না, শিখবেন জিনিসগুলো ভালো করে। তার মানে এখানে যদি আপনি গিভস বলেন এক ধরনের মিনিং দেবে, আর যদি গিভ বলেন তাহলে কিন্তু আরেক ধরনের মিনিং দেবে।
মিনিং কিন্তু পার্থক্য জেনারেট করবে, ঠিক আছে? সো খেয়াল করতে হবে যে আমি যেটা মানে যদি এটার সাথে রিলেটেড না তারপরে বোঝাচ্ছি, আমি যেটা লিখতেছি সেই লেখাটা আলটিমেটলি কোন দিকে মেসেজ দিচ্ছে। যেমন আমি আর একটা বাক্য লিখি, দেখেন, ধরেন আমি বললাম লাভ gives us pleasure, সরি 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 লাভ না লিখলাম না। আমি মনে করেন লিখলাম যে জন wanted to earn a lot of money to help people and John wanted to earn a lot of money to help poor people and John want একটু পাকড় বানাই, মানে আমি যে প্যাচটা দেখাবো ওই প্যাচটা বানাই, হ্যাঁ। John wanted to earn a lot of money to help people and 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 রিকগনিশন, হ্যাঁ। একটা বাক্য মনে করেন আমি লিখলাম, হ্যাঁ, এই বাক্যটা আমি লিখলাম, ভালো করে বুঝছেন, ঠিক আছে? এই বাক্যটা এইভাবে লিখলাম, এবার এই বাক্যটাকে আমি এখান থেকে এই টুটা বাদ দিয়ে দিলাম। এবার আপনি বলেন দুই বাক্যের মিনিং এ পার্থক্যটা কি, বলেন দেখি, বলেন দুই বাক্যের মিনিং এর পার্থক্য বলেন, দেখেন প্যাচ লাগবে এবার। কি একটু বলেন। জন মানুষকে সাহায্য করার জন্য এবং রিকগনিশন আর্ন করার জন্য টাকা ইনকাম করতে চায়। যে কোনটার মিনিং? সেকেন্ডটা। হ্যাঁ, সেকেন্ডটা। তাহলে প্রথমটার মিনিং কি বলেন? আহ, দাদা এটা কি এরকম যে জন হচ্ছে প্রথমটা হচ্ছে জন এ লট অফ মানি আর্ন করতে চাইছে গরিবদের সাহায্য করার জন্য, আর হচ্ছে চাইছে ও অনেকগুলা সরি আর রিকগনিশন আর্ন করার জন্য। মানে এখানে দুইটা ভার্ব, একটা হচ্ছে ওয়ান্টেড, এই প্রথম আর্ন রিকগনিশনের সাথে লট অফ মানির কোনো কানেকশন নেই, বাট সেকেন্ডটাতে আছে এরকম কি? হ্যাঁ, আপনি একটা সুন্দর পয়েন্ট অফ ভিউ আনছেন। এখন প্রশ্ন হলো, আপনি যে ভিউটা বলতেছেন সেটা কোনটা, প্রথমটা নাকি দ্বিতীয়টা? মানে স্যার দাদা প্রথমটার সাথে হচ্ছে আহ, ও দুটো কাজ করতে চায়, একটা আর্ন মানি মানে মানি আর্ন করতে চায়, আর একটা রিকগনিশন আর্ন করতে চায়। আর দ্বিতীয়টা হচ্ছে সে মানি আর্ন করতে চায় কারণ সে চায় গরিবদের হেল্প করবে এবং না দাদা উল্টা বলে ফেলেছি, মানে প্রথমটা হচ্ছে তার মানে ব্যাপারটা খুবই কনফিউশন সৃষ্টিকারী, তাই না? হ্যাঁ। হ্যাঁ, কারণটা হচ্ছে গিয়ে কি, এবার জিনিসটা শিখেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? কারণটা হচ্ছে যে ভালো করে ব্যাপারটা বুঝতে হবে। দেখেন আমি বললাম যে একটা বাক্য বললাম যে জন ওয়ান্টেড টু আর্ন এ লট অফ মানি, এটা একটা বাক্য। আর একটা হচ্ছে
জন, ঠিক আছে, ওয়ান্টেড টু আর্ন অফ মানি, আর একটা হচ্ছে জন ওয়ান্টেড টু আর্ন রিকগনিশন। যখন এই দুইটা জিনিস সেম, তখন আপনি কি লিখবেন বলেন তো দেখি? তখন আপনি লিখবেন যে জন ওয়ান্টেড টু আর্ন এ লট অফ মানি অ্যান্ড কি বলেন তো বুদ্ধি করে? and to earn to earn recognition. অ্যান্ড টু আর্ন কি? recognition. রিকগনিশন, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা গেল, তার মানে এখানে জন দুইটা জিনিস চেয়েছিল, একটা হচ্ছে লট অফ মানি আর্ন করতে চেয়েছিল এবং রিকগনিশনও আর্ন করতে চেয়েছিল। কিন্তু আরেকটা মিনিং আমাদের কি দিচ্ছে, যে জন টাকাই আর্ন করতে চেয়েছিল কি করতে? মানুষকে হেল্প করতে এবং রিকগনিশন পেতে। তার মানে এখানে কিন্তু কনফিউশন আছে। So, যখন বাক্য আপনি লিখবেন তখন আপনাকে বুঝতে হবে যে আমি আসলে কি মেসেজ দিতে যাচ্ছি। হ্যাঁ, তবে এই ধরনের মেসেজ দেওয়ার জন্য বা এই ধরনের স্ট্রাকচারাল প্যাচ যদি আপনি শিখতে চান, সেক্ষেত্রে আমরা একটা সাজেশন দিব। সেটা কি? জিমেট ক্লাবে যাবেন, gmateClub.com। হ্যাঁ, gmateClub.com-এ গিয়ে এটার ফোরাম সেকশনে যাবেন। ফোরাম সেকশনে গিয়ে আপনি কি করবেন? আপনি যাবেন হচ্ছেন ওদের কোয়েশ্চেন ব্যাংকসে যাবেন। কোয়েশ্চেন ব্যাংকসে গিয়ে এসসি অর্থাৎ সেন্টেন্স কারেকশন, এটাকে বলা হয় সেন্টেন্স কি বলেন? কারেকশন। এই সেন্টেন্স কারেকশনের 650 থেকে 700 লেভেলের প্রশ্নগুলো সলভ করবেন, তখন আপনি এই ধরনের মজার বিষয়গুলো পাবেন। বুঝতে পারলাম সবাই আমরা? জি দাদা। আচ্ছা, এটা গেল। এরপর কি করবেন? আজকে যে আর্টিকেলটা পড়াইছি এবং অনেক কথাবার্তা বললাম, আপনাদের কাজ হবে এই আর্টিকেলটার উপরে 250 ওয়ার্ডের একটা লেখা লিখে সেই লেখাটা গুগল ড্রাইভে আপলোড করবেন, ডক ফাইল বা পিডিএফ ফাইল করে। এরপর সেই ডক ফাইলটা আমার এই আজকের লেকচার শিটে পোস্ট করে দিবেন। মনে থাকবে সবার? জি দাদা। ওকে, তাহলে আমি বিদায় নিচ্ছি। আজকে আমি নিজে লিখলাম না, আজকে আমি কিছু বিষয় টেকনিক্যাল ইস্যুস নিয়ে, সেন্টেন্সের কনফিউশন নিয়ে কথাবার্তা বললাম। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ফ্যামিলির জন্য সবাই আশীর্বাদ করবেন এবং আমার জন্য করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, নমস্কার। আসসালামু আলাইকুম দাদা।